একে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায়। ভাই একে আজাদ জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন, নোয়াখালীর সাবেক নোয়াখালী, এখন লক্ষ্মীপুর জেলা, যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে, সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম। মহিউল ইসলাম খান জানতে চেয়েছেন আপনি কি ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন। হ্যাঁ, আসলেই খুব দুষ্ট ছিলাম, তবে একটু বোকাশোকাও ছিলাম। বাজার সাথে ঘোটা করতে পারতাম না, বহুত বকাঝকা খাইছি, কিন্তু এমনি দুষ্ট আমি করতাম, মানে পড়াশোনা ফাঁকি দেওয়া এবং খেলাধুলার জন্য মারধর খাওয়া জীবনে বহুত খেয়েছি, এবং চুরি করে আপনার টিভি দেখা, মেঘগাইবার ইত্যাদি দেখার জন্য বহুত মারধর খেয়েছি জীবনে। এই দুষ্টামিটা ছিল, কিন্তু এর বাইরে দুষ্টামি বলতে আপনার খুব বেশি মেধাবী যে ছিলাম ছোটোবেলায়, আমার মনে হয় সেরকম কিছু না। একটু বোকাশোকা কিসিমের ছিলাম, কিন্তু সেই সাথে দুষ্টও ছিলাম। এখন বুঝলাম না, দুষ্টরা তো সাধারণত বোকা হয় না, কিন্তু আমি বোকাও ছিলাম আবার দুষ্টও ছিলাম। আল্লাহ তাআলার কী ফয়সালা যায় না, এখনও বোকা আছি আর দুষ্টামিও এখনও হয়তো আছে, আল্লাহ তাআলা। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন। আমার পারিবারিক জীবন সম্পর্কে, আমার দাদা একজন বড় আলেম ছিলেন এবং দেওবন্দ ফেরত আলেম ছিলেন, তিনি মাওলানা সুলতান আহমদ নাম। আমার চাচারা, বাপ চাচারা 7 জন, তাদের আমার কোনো ফুফু নাই, দুর্ভাগ্য। এই 7 জনের ভিতরে 2 জন আলেম ছিলেন এবং 2 জন হাফেজ ছিলেন। 3 জন আলেম ছিলেন এবং 2 জন হাফেজ ছিলেন। আমার বাবা নিজে জেনারেল শিক্ষিত অবশ্য, আর আব্বা মা 2 জন বেঁচে আছেন, স্ত্রী আছেন আলহামদুলিল্লাহ, 3 ছেলে এবং 1 জন মেয়ে। আমার আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমার সাথেই আছেন, ঢাকার অদূরেই। জসিম খান জয় জানতে চেয়েছেন হুজুর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলেন। আমরা একটু আগে বেশ অনেকগুলো বলেছি, আর কি জানতে চান আপনি? আমি বিয়ে শাদী করেছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী সন্তানের সাথেই আছি এবং স্ত্রী একজনই আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমার বাচ্চা হলেন, ছেলে হলেন 3 জন এবং মেয়ে হলেন 1 জন। মেয়ে সবার বড়, ছেলে মেয়ে 2 জন বড়, 2 জন হিফজ শেষ করেছে, 3য় জন হিফজ শুরু করবে, আর একেবারে 4র্থ জন ছোট, মাত্র কয়েক মাসের। নওয়াজউদ্দিন জানতে চাই আমার আব্বা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, ভাই বোন আমরা 4 ভাই এবং 2 বোন। আমি করি জি, আমি কয় বছর বয়সে বিয়ে করেছি? আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত 23, যথাসম্ভব 23 ছিল আমার বয়স। 23 বছর বয়সে আমি বিয়ে করেছি। যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা, মানে বিয়ের সময় অতটা হুঁশ ছিল না, তো 23 বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে। সাকিব হাসান জানতে চান আপনি কোথায় থাকেন? আমি থাকি আল্লাহর জমিনে, বাংলাদেশে। এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে। আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস, স্টুডিও, মাদ্রাসা, মসজিদ, বাসা সব কিছু এখানে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটাগাং রোড একটা বাস স্টপেজ আছে, যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে। চিটাগাং রোড বাস স্টপেজ থেকে ওয়াকিং ডিস্টেন্স। ভূমিপল্লী আবাসন বলে, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির একটি আবাসন প্রকল্প, এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে, সেখানে জুমা সালাত পড়ে। হাসিব ইব্রাহিম জানতেছেন আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন। আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে, কয় মাদ্রাসাতেই পড়েছি টোটালি, শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে, নোয়াখালী জেলার মাইজদিতে, বোধহয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম, সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল, একেবারে হাতিখড়ি। সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমোহানিতে, মাইজদিতে ক্রোকারিজের ব্যবসা ছিল। আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তাজ, আমার ওস্তাজ পরবর্তীতে, তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয়, মাদ্রাসার হাতেখড়ি। এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ, নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা, দোয়ালিয়া মাদ্রাসা বলে, সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি, 1 বছর বোধহয় সেখানে ছিলাম। এরপরে দুষ্টমি মাথায় চড়া দিয়ে উঠে, যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেগে যাই বাসাতে। তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাদের মাধ্যমে মাদ্রাসায় গেছি, হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে, কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেশতা হয়ে যায়। ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল, ফয়জুল উলুম মাদ্রাসা, হাতিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, মুফতি ফয়জুল রাহিমাহুল্লাহ, তার কাছে মিজান এবং নাহউয়ের আমি পড়ি। অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন, সত্যি তার সান্নিধ্যে যাওয়ার পরে আমারও সব দুষ্টামি বন্ধ হয়ে গেছে এবং জীবনের মোহ সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, পড়াশোনার প্রতি, ইলম শেখার প্রতি আগ্রহ হয়েছে, নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম। এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি, মাদ্রাসায় পড়েছিলাম, এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা এখন আর বোধ হয় আগের সে অবস্থানে নাই। অবস্থান নাই বলতে নদীর ভাঙনে সেটা শেষ হয়ে গেছে, অন্য কোথাও ভেঙে চুরে হয়তো নেওয়া হয়েছে। এরপরে ফেনীতে সামান্য বোধ হয় 90-র বন্যা বা 88-র বন্যায়
হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তখন আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে। সামান্য কয়েক মাস, ভাঙা মাস, সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সে মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটহাজারীতে। হাটহাজারী মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন না, 2 বছর। মিজা কাফি এবং সরাজামে পড়েছি। বর্তমানে আহমদ শফি সাহেবের ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি। যাই হোক, এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য, কয়মাসা বড় পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি। যশোর দোয়াটা মাদ্রাসা যাই, দাওরাত হাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই। বাংলাদেশে 2য় স্ট্যান্ড করি, দাওরাত হাদিসে মেশকাতে 3rd স্ট্যান্ড করি, এর আগে 10 স্ট্যান্ড করি। তারপরে ইফতা পাওয়ার জন্য খুলনা দারুল উলুমে চলে যায়। মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিল। অনেকগুলো মাদ্রাসা ঘোরা হয়েছে আমার। ধন্যবাদ সাকিব ভাই, আপনার মাধ্যমে পুরোপুরি আমার হিস্ট্রি বলা হয়ে গেল। এই বিষয়ে পিস টিভিতে আমার একটা সিরিজ সাক্ষাৎকার আছে 12 পর্বের আমার লাইফ হিস্ট্রি নিয়ে। হাসিব ইব্রাহিম, আপনি আরও জানতে চেয়েছেন না অন্য হাসিব ভাই জানতে চেয়েছেন আপনার শিক্ষা জীবনে কিছু বলেছি আমি। হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকিদা সম্পর্কে কিছু বলুন। আমার আকিদা হলো ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকিদা। সালাফে সালেহিন আকিদাকে আমি পোষণ করি। আমি মনে করি সালাফে সালেহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা। অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তার নিশ্চয়তা আছে সালাফে সালেহিনের। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কোরআন কারীম, এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী, আহলুস সুন্নাত জামাতের বিশ্বাস অনুযায়ী। এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতুত তহবিয়াকে বিস্তারিতভাবে, শরহে আকিদাতুত তহবিয়াকে এবং আল ফিকুল আকবরকে, শরহে ফিকুল আকবরকে, আকিদা ওয়াসিতিয়াকে, এই সমস্ত কিতাবগুলোকে। যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত এবং সালাফে সালেহিন বা পূর্বসূরি তাদের যে আকিদা, এই আকিদাই হলো আমার আকিদা। সাহাবা ইকরামের যে আকিদা, তাবিঈন যে আকিদা, সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ। এমনি মেহেদী হাসান সজল জানতে চেয়েছেন আপনার পেজটা আপনি নিজে একা চালান নাকি অন্য কোনো জনের সাহায্য নেন? ভাই মেহেদী হাসান, এই পেজের কাজ আপনারা দেখেন কত কাজ। এই যে একটু আগেই এনটিভিতে প্রোগ্রাম হয়েছে আমাদের, সেটাকে লাইভ দেওয়া হয়েছে পেজে। এখন আবার আমরা লাইভে আসছি, আবার লাইভের পরে রেকর্ড হবে ইনশাআল্লাহ, সেটা আবার আজকে রাতে যাবে, আবার কালকে যাবে। এগুলো তো একার কাজ না। আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও এবং মিডিয়া বিভাগ দাওয়াতি কাজ পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আমার সাথে আরও 2-3 জন ভাই আছেন যারা নিরলস কাজ করে যাচ্ছেন। তারা অ্যাডমিন হিসাবে আছেন। অ্যাডমিন হিসাবে অবশ্য পেজে 2-3 জন না, আরও বেশি, 4-5 জন, বরং 6 জন বোধ হয় অ্যাডমিন আছেন, অ্যাডমিন এবং এডিটর আছেন এবং একজন আছেন অ্যাডভার্টাইজার। কোনো প্রোগ্রামকে তার পছন্দ হলে চট্টগ্রামের এক ভাই সরফরাজ নাম, তিনি নিজে থেকে বুস্ট করেন। আর এর বাইরে পেজটাকে পরিচালনার জন্য কয়েকজন ভাই আছেন, তারা পরিচালনা করেন, আমিও অ্যাক্টিভ থাকি মাঝে মধ্যে। এরপরে মোহামেনুল শাকিব জানতে চেয়েছেন আসুন্নাহ ফাউন্ডেশনের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলবেন। আমরা এটা অবগত যে এটি আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলার ফাউন্ডেশন। ভাই মোহামেনুল শাকিব, আসুন্নাহ ফাউন্ডেশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আসুন্নাহ ট্রাস্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। আসুন্নাহ ট্রাস্ট এটা আমাদের সকলের প্রিয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। স্যারের মৃত্যুর পরে স্যারের প্রতিষ্ঠান এর সাথে আমাদের যোগাযোগ স্যার জীবদ্দশা যেমন ছিল, মৃত্যুর পরও তেমনই ছিল। একটা পর্যায়ে আমরা স্যারের ওই প্রতিষ্ঠানটারই ঢাকায় একটা শাখা খোলার চিন্তা ভাবনা করছিলাম। কর্তৃপক্ষের মধ্যে বর্তমান সেক্রেটারি যিনি আছেন আব্দুর রহমান সাহেব, তারপরে স্যারের ছেলে বর্তমান চেয়ারম্যান ওসামা খন্দকার তিনি, এবং স্যারের জামাতারা যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছেন তারা, এবং আপনার যে আপনার স্যারের শ্যালক ফুলপ্রাপি সাহেব সহ তাদের সাথে আমরা বসেছিলাম। বসার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আসুন্নাহ ট্রাস্ট একটা প্রতিষ্ঠান আছে স্যারেরই চিন্তাধারাকে আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য আরেকটা প্রতিষ্ঠান হোক, যেটা গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবে এবং সুন্নাহ এ নামটি যাতে কেউ দখল করতে না পারে এই জন্য। যাই হোক, পরবর্তীতে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করি এবং সেটা আসুন্নাহ ট্রাস্টের সাথে যোগাযোগ করি। আমি আসুন্নাহ ট্রাস্টের মাদ্রাসা বিভাগের উপদেষ্টা হিসাবে আসি। আবার আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন যেটি এখন হয়েছে নতুন করে আব্দুল্লাহ জাহাঙ্গীর চিন্তাধারাকে লালন করে একই চিন্তাধারাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই প্রতিষ্ঠানে আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছেলে বর্তমান আসুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান ওসামা খন্দকার তিনিও আছেন এটার মেম্বার হিসাবে। সেই সাথে আব্দুল্লাহ সাইফুল্লাহ তিনিও আছেন এটার মেম্বার হিসাবে। আর অনেকেই আলহামদুলিল্লাহ এটার সঙ্গে জড়িত আছেন।
তো আসুন্না ফাউন্ডেশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আসুন্না ট্রাস্ট একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। আসুন্না ট্রাস্ট আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ প্রতিষ্ঠিত, আর আসুন্না ফাউন্ডেশন বলতে পারেন আমরা প্রতিষ্ঠা করেছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর প্রতিষ্ঠানটা যেহেতু ঝিনাইদহে, ঢাকা থেকে অনেক দূরে, সেখান থেকে অনেক কাজ পরিচালনা করা কঠিন হয়ে যায়। আর তাছাড়া স্যারের ছেলে বর্তমান চেয়ারম্যান, তিনিও রিয়াদে এখনও পড়াশোনা করছেন। সেই জন্য স্যারের চিন্তাধারাকে বাংলাদেশে আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য, স্যারের মানহাজকে আরও বেশি প্রতিষ্ঠিত করবার জন্য আমরা ঢাকা কেন্দ্রিক কাজ শুরু করে দিয়েছি। আর কাজের সুবিধার জন্য আলাদা প্রতিষ্ঠান আমরা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, স্যারের যে প্রতিষ্ঠান সেটার সাথে যেরকম আমরা জড়িত আছি, আমাদের ফাউন্ডেশনের সাথে স্যারের প্রতিষ্ঠানও অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। সকলেই নিয়মিত আমাদের একে অন্যের তাআউন এবং সহযোগিতা হয়ে থাকে। এরপরে রিফাত হোসেন জানতে চেয়েছেন যাকাত বিদেশে থাকলে কিভাবে আদায় করব। আগে একটু বলে নিই ফাউন্ডেশন বিষয়ে যে ভাই জানতে চেয়েছেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যারটা আসুন্না ট্রাস্ট আপনার আসুন্না নামে কেন করলেন। এটার উত্তর হলো, আমরা যতটুকু জেনেছি তখনও পর্যন্ত, তা হলো যে আসুন্না ট্রাস্ট এই নামে স্যার রেজিস্ট্রেশন নিতে পারেন নাই গভর্নমেন্ট থেকে। তখন বোধহয় গভর্নমেন্টের কোনো পলিসির কারণে আরবিক নামের কোনো রেজিস্ট্রেশন দেওয়া হতো না। পরবর্তীতে আমরা পরামর্শ করলাম তাদের সাথে, নিজেরাও বলা বলি করলাম যে আসুন্না এই নামটি তো আপনার আনরেজিস্টার্ড থাকবে না, কেউ কেউ দখল করে ফেলবে। যদি কোনো বেদাতি কেউ দখল করে ফেলেন তাহলে তো সেক্ষেত্রে জটিলতা দেখা দিবে। তো আমরা খুব দ্রুত তাদের সাথে পরামর্শ করে এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি, এই নামটিকে যাতে অন্য কেউ নিতে না পারে। আলহামদুলিল্লাহ, আমাদের রেজিস্ট্রেশন করার পরে এখন চট্টগ্রাম কেন্দ্রিক আমরা দেখলাম আসুন্না ফাউন্ডেশন নামে আলাদা একটা প্রতিষ্ঠান হয়েছে, আর অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটাকে সুরক্ষিত করতে পেরেছি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে। তো এটা হলো, এটা একই নাম হওয়ার মূল উদ্দেশ্য, অন্য কিছু নয়। যাতে করে এই নামটি, যেহেতু স্যারের প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করার সুযোগ হয় নাই, যাতে করে এরকম কোনো সুযোগ না পায় কেউ যে সুন্নাহ নামে অন্য কেউ কিছু করে ফেললো এবং তারা বিদআত লালন করে এমন কেউ না হলো। সেই জায়গা থেকে আমরা একই নাম নিয়ে আসা। তাছাড়া আসুন্না নামে তো কত কিছুই আছে, আসুন্না মাদ্রাসা, মাদ্রাসাতুস সুন্নাহ, আসুন্না কমপ্লেক্স আছে আমাদের একটা প্রফেসরুল্লাহ ভাইদের, আসুন্না নামে কত কিছুই তো আছে। অতএব আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর আসুন্নাহ নামটির কারণে যে আসুন্না নামে কিছু হবে না তা তো না। আর তাছাড়া স্যারের জীবদ্দশাতেও এ বিষয়ে আমার সাথে একাধিকবার আলাপ হতো এই আসুন্না ট্রাস্টের কার্যক্রমকে কীভাবে বিস্তৃত করা যায় সেই বিষয়ে।